অনেক বছর আগের কথা। দিয়ারে খুশাল নামে এক সুখী ও বিখ্যাত রাজ্য ছিল। এই রাজ্যের ওপর এক শক্তিশালী বাদশাহ রাজত্ব করতেন। তার একমাত্র মেয়ের নাম ছিল শাহজাদি আমনা। শাহজাদি আমনা শুধু রূপেই অদ্বিতীয়া ছিলেন না, বরং তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, নির্ভীক এবং সেই সময়ের সেরা তলোয়ারবাজ। তিনি সব সময় তার প্রাসাদের পর্দার আড়ালে থাকতেন না, বরং তার বাবার মতোই দুনিয়াকে বুঝতে চাইতেন। শাহজাদি আমনার যখন বিয়ের বয়স হল, তখন অনেক ধনী আর ক্ষমতাশালী শাহজাদার সম্বন্ধ আসতে লাগল। কিন্তু শাহজাদি সবাইকে অস্বীকার করে দিলেন। তার কথা ছিল যে তিনি এমন একজনকে বিয়ে করবেন যিনি শুধু সাহসীই নন, বরং বিচক্ষণতা, সত্যবাদিতা এবং খাঁটি হৃদয়ের অধিকারী হবেন। বাদশাহ তার মেয়ের ইচ্ছাকে সম্মান করলেন, কিন্তু তিনি চিন্তিতও ছিলেন। বাদশাহ এক বিরাট রাজকীয় ঘোষণা জারি করলেন। আমার রাজ্য এবং আশেপাশের সাম্রাজ্যের সমস্ত যুবকের জন্য ঘোষণা, যে কেউ আমার মেয়ে শাহজাদি আমনাকে বিয়ে করতে চান, তাকে ৩টি কঠিনতম পরীক্ষায় সফল হতে হবে। এই পরীক্ষাগুলো শুধু শারীরিক শক্তির হবে না, বরং মন, আত্মা ও সত্যের হবে। বাদশাহের এই ঘোষণার পর দূর দূরান্ত থেকে শাহজাদা এবং সাহসী যুবকেরা দিয়ারে খুশালের দরবারে আসতে লাগল। তাদের মধ্যে ৭ জন যুবক ছিল যারা সবচেয়ে বেশি অদ্ভুত ও অস্বাভাবিক লাগছিল। এই ৭ জন যুবক, যারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, একসাথেই একই দিনে রাজকীয় প্রাসাদে প্রবেশ করল। এদের সবাই ৭ বিদেশি নাম দিল। হামজা, এক দীর্ঘদেহী যুবক যে সবসময় নীরব থাকত এবং সারাক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকত। সে বিচক্ষণতা ও গভীর রহস্যের জ্ঞান রাখত। ২. আমির, এক অত্যন্ত শক্তিশালী ও বলবান পালোয়ানের মতো লোক, যার খ্যাতি তার অদম্য শারীরিক শক্তির কারণে ছিল। ৩. জাদ, এক চটপটে ও তীক্ষ্ণ দৃষ্টির যুবক যে তীরন্দাজি ও শিকারে খুব পারদর্শী ছিল এবং তার নজর সবসময় তার লক্ষ্যের ওপর থাকত। ৪. সলিম, এক সুসজ্জিত পোশাক পরা ও মিষ্টি কণ্ঠের কবি যে তার কথায় মানুষের মন জয় করে নিত এবং খুব ভালো বক্তা ছিল। ৫. কাসিম, এক বুদ্ধিমান ও চতুর ব্যবসায়ী যে দুনিয়াবি ব্যাপারগুলো বুঝত এবং যে কোনো পরিস্থিতিতে লাভের হিসাব কষত। ৬. বদর, এক খুবই সৎ এবং নরম মনের মানুষ যে সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত এবং তার চেহারায় নিষ্পাপতা ঝলকাত। ৭. ফারিস, এক রহস্যময় ও নীরব লোক যার সম্পর্কে কেউ কিছুই জানত না, যে সে কোথা থেকে এসেছে এবং তার উদ্দেশ্য কী। শাহজাদি আমনা এই ৭ জনকে একে একে দেখলেন এবং হেসে বললেন, এদের কেউই নিখুঁত নয়, এদের মধ্যে যে কেউ একজন আমার পরীক্ষার যোগ্য হবে। বাদশাহ প্রথম পরীক্ষার ঘোষণা করলেন। এই পরীক্ষাটি ছিল জঙ্গলের রহস্য। প্রাসাদ থেকে কিছুটা দূরে একটি জঙ্গল, যা তার অন্ধকার ও বিপজ্জনক পথের কারণে বিখ্যাত। এই জঙ্গলের সবচেয়ে গভীর অংশে একটি পুরনো ও অভিশাপগ্রস্ত কুঁয়ো আছে। এই কুঁয়োতে একটি হীরের হার লুকিয়ে রাখা আছে। যে ৭ বিদেশির মধ্যে যে কেউ এই হার প্রাসাদে ফিরিয়ে আনবে, সে প্রথম পরীক্ষায় সফল হবে। সবাই জানত যে এই কুঁয়ো কোনো ভয়ঙ্কর জাদু বা সাপে ভরা হবে এবং এই জঙ্গল থেকে একা ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। ৭ জন বিদেশি তাদের ঘোড়ায় সবার হল এবং হার আনার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। ৫ জন বিদেশি জঙ্গলে ব্যর্থ হয়ে পড়েছিল বা ক্লান্ত হয়ে পড়েছিল। এখন ময়দানে শুধু ২ জন বাকি ছিল, জ্ঞানী হামজা এবং রহস্যময় ফারিস। হামজা, যে সব সময় চিন্তা করত, কুঁয়োর কাছে পৌঁছে দেখল যে এই কুঁয়োতে অনেক পুরনো এবং ভাঙা পাথর পড়ে আছে, যার ওপর কিছু প্রাচীন নকশা আঁকা আছে। হামজা অনুভব করল যে হারটিকে কুঁয়ো থেকে বের করাই আসল পরীক্ষা নয়। সে ভাবল, বাদশাহ এই হার কুঁয়োর মধ্যে কেন রাখলেন। হামজা কুঁয়োর পাশেই একটি শুকনো ডাল নিল এবং তার ওপর কিছু প্রাচীন চিহ্ন আঁকতে লাগল। সে হাড়ের পিছনে লুকিয়ে থাকা বিচক্ষণতাকে বোঝার চেষ্টা করছিল। সে বুঝতে পারল যে আসল পরীক্ষা হাড় নয়, বরং সেই জায়গার প্রকৃত রহস্য। সে রাজকীয় প্রাসাদের দিকে ফিরে এলো, কিন্তু হার নিয়ে এলো না। সে সিদ্ধান্ত নিল যে সে বাদশাহের সামনে শুধু সেই কথাই পেশ করবে যা সে আসলে শিখেছে। আর রহস্যময় ফারিস, সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে কুয়োটিকে খুঁজল না। সে অন্য কোনো কিছুর সন্ধানে ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন সে বাদশাহের পরীক্ষাটিকে উপেক্ষা করছে।
শাহজাদি আমনা এবং বাদশাহ তাদের বিশাল দরবারে বসেছিলেন। সন্ধ্যা হতে চলছিল এবং ৬ জন বিদেশী ফিরে এসেছিল, শুধু রহস্যময় ফারিস তখনও নিখোঁজ ছিল। শক্তিশালী আমির এসে বলল যে জঙ্গল খুব ঘন এবং পথ বিপজ্জনক ছিল, তাই সে হার আনতে পারেনি। কবি সলিম হারের ব্যর্থতাকে একটি সুন্দর, দুঃখ ভরা কিন্তু অসৎ কবিতার আকারে পেশ করল। চতুর কাসিম হার না পাওয়ার কারণ হিসাবে তার লুণ্ঠিত হওয়া এবং খারাপ ভাগ্যকে বলল। সৎ হৃদয়ের বদর সত্য বলে দিল যে সে হার তো খুঁজতে পারেনি, কিন্তু পথে একটি আহত হরিণকে সাহায্য করে এসেছে। বাদশাহ সবাইকে হতাশা নিয়ে দেখলেন। হঠাৎ হামজা এগিয়ে এলো। তার হাতে হীরের হার ছিল না, কিন্তু তার মুখে এক গভীর সন্তুষ্টি ছিল। হে বাদশাহ সালামাত, হামজা সাহসের সাথে বলল, আমি কুয়োতে হার দেখেছিলাম, কিন্তু হার আসল পরীক্ষা ছিল না। কুয়োর ওপর কিছু পুরনো নকশা আঁকা আছে, যা এক প্রাচীন বাদশাহের বিচক্ষণতা বর্ণনা করে। এই নকশাগুলোতে একটি বার্তা লুকানো ছিল। শক্তি এবং লোভের মাধ্যমে তুমি দুনিয়ার সম্পদ পেতে পারো, কিন্তু প্রকৃত শান্তি শুধুমাত্র সত্য, অল্পে সন্তুষ্টি ও ধৈর্য থেকে মিলবে। বাদশাহ এই হার তাই রাখেননি যে কেউ এটিকে বের করবে, বরং তাই রেখেছিলেন যাতে কেউ এটিকে ছেড়ে দিয়ে বিচক্ষণতাকে চিনতে পারে। শাহজাদি আমনা এবং বাদশাহ দুজনেই হামজার এই গভীর উপলব্ধিতে খুব খুশি হলেন। বাদশাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, হামজা, তুমি প্রথম পরীক্ষায় সফল হয়েছ, কারণ তুমি সম্পদের চেয়ে বিচক্ষণতাকে বেছে নিয়েছ। এই মুহূর্তে দরবারে শোরগোল শুরু হল। ফারিস ভেতরে প্রবেশ করল। সে হার নিয়ে আসেনি এবং তার কাপড় মাটিতে নোংরা ছিল। হে ফারিস, তুমি জঙ্গলে এতক্ষণ কোথায় ছিলে? বাদশাহ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন। হে বাদশাহ সালামাত, ফারিস স্থির কণ্ঠে জবাব দিল, আমি কুয়োর বুঝে যাইনি। পথে জঙ্গলের কিনারায় আমার সাথে এক খুব বৃদ্ধ, অসুস্থ ও অসহায় লোকের দেখা হলো। সে কয়েকদিন ধরে না খেয়েছিল এবং কাঠ কাটছিল। আমি তার কাঠের ভারী গাঁট উঠালাম, সেটিকে বস্তিতে বিক্রি করলাম এবং তার জন্য রুটি ও ওষুধ কিনলাম। এরপর আমি তার ঝুপড়িটি পরিষ্কার করলাম এবং এখন আপনার দরবারে হাজির হয়েছি। শাহজাদি আমনা মন দিয়ে দেখলেন। তিনি ভাবলেন যে হামজা বাদশাহের পরীক্ষাকে ছেড়ে বিচক্ষণতাকে বেছে নিল, কিন্তু ফারিস পরীক্ষাটিকে সম্পূর্ণ উপেক্ষা করে মানবতাকে বেছে নিল। শাহজাদি তার বাবাকে বললেন, আব্বাজান, হার আনার জন্য শক্তি দরকার ছিল আর বিচক্ষণতা জানার জন্য বুদ্ধি, কিন্তু ফারিস সবচেয়ে কঠিন জিনিস, নিজের সময় ও আরাম একজন অন্য মানুষের জন্য ত্যাগ করল। প্রকৃত বীরত্ব ও নেকি এটাই। বাদশাহ আমনার কথা মেনে নিলেন এবং সিদ্ধান্ত শোনালেন। ফারিস এবং হামজা দুজনেই প্রথম পরীক্ষার যোগ্য, কিন্তু ফারিস সবচেয়ে মূল্যবান পুরস্কার পায়, কারণ সে সম্পদ বা বুদ্ধির চেয়ে মানবিক সহানুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বাকি ৫ জন বিদেশি লজ্জিত হল এবং তাদের প্রাসাদ ছেড়ে চলে যেতে হল। এখন ময়দানে শুধু হামজা এবং ফারিস রয়ে গেল। পরের দিন বাদশাহ দ্বিতীয় পরীক্ষার ঘোষণা করলেন। এই পরীক্ষাটি ছিল সততা, ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার। বাদশাহ সোনার দুটি একদম একই রকম থলে তৈরি করালেন। একটি থলে খাঁটি সোনায় ভরা ছিল এবং অন্য থলেটি শুধুমাত্র তামার কয়েনে ভরা ছিল, যার ওপর থেকে শুধু চকচকে সোনার পলিশ করা হয়েছিল। যুবকেরা, এই হলো দুটি থলে, একটি সম্পদে ভরা আর একটি শুধু ধোঁকাবাজিতে ভরা। কাল সকালে তোমাদের সিদ্ধান্ত শোনাতে হবে। তোমরা দুজনেই এই থলেগুলো থেকে যেটি তোমাদের সবচেয়ে বেশি মূল্যবান মনে হবে সেটি নিয়ে শহরের যে কোনো গরিব কিন্তু সৎ ও ন্যায়পরায়ণ লোকের কাছে যাবে। তোমাদের কাজ হলো যে সেই থলেতে থাকা সমস্ত সম্পদ তার, কিন্তু মনে রাখবে তোমরা এই লোকটিকে বলবে না যে থলেটি আসল না নকল। যদি তোমরা কোনো গরিব ও সৎ লোককে ধোঁকা দাও তবে তোমরা ব্যর্থ হবে। যদি তোমরা সত্যিকারের সাথে দানশীলতা করো তবে তোমরা দ্বিতীয় পরীক্ষায় জয়ী হবে। হামজা বিচক্ষণ। হামজা থলে দুটিকে ভালোভাবে পরীক্ষা করল। সে ওজন এবং থলের বাইরের অবস্থা পরীক্ষা করল। তার বিশ্বাস হল যে ভারী থলেটি, যাতে কিছুটা কম উজ্জ্বলতা ছিল, সেটিই আসল সোনা। সে খাঁটি সোনার থলেটি উঠিয়ে নিল। সে তার সিপাহীকে বলল, আমরা শহরের এক খুব বিখ্যাত ও সৎ লোকটির কাছে যাব। আমরা তাকে আসল সোনা দেব, যাতে তার জীবন চিরদিনের জন্য বদলে যায়। সৎকে সৎ পুরস্কার দেওয়াই সত্যিকারের সততা। ফারিস রহস্যময় ও সৎ হৃদয়। ফারিস হালকা অর্থাৎ নকল তামার থলেটি বেছে নিল। তার সিপাহী অবাক হয়ে জিজ্ঞাসা করল, জনাব, আপনি নকল থলে কেন বেছে নিলেন? আপনি জানেন যে আসল সোনা অন্য থলেতে আছে। ফারিস হেসে বলল,
যদি আমি আসল সোনা দিয়ে দিই তবে সেই গরিব লোকটি রাতারাতি ধনী হয়ে যাবে এবং তার মন লোভের দিকে ঝুঁকতে পারে। আমি তাকে শুধু সোনা নয় বরং সততার আসল মূল্য দিতে চাই। ফারিস তার সিপাহীকে চুপ থাকার নির্দেশ দিল এবং পরের দিনে সকালের জন্য অপেক্ষা করতে লাগল। পরের দিন সূর্য ওঠান আগেই হামজা ও ফারিস তাদের বেছে নেওয়া থলে নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ল। হামজা তার আসল সোনার থলে নিয়ে শহরের সবচেয়ে সৎ কিন্তু খুব গরিব কৃষক রামুর ঝুপড়িতে পৌঁছাল। রামু তার সারা জীবন কঠোর পরিশ্রম করে এসেছিল, কিন্তু কখনো সে কারো হক মারেনি। হামজা থলেটি রামুর সামনে রাখল। হে নেক মানুষ, হামজা বলল, আমি একজন মুসাফির। আমাকে স্বপ্নে আদেশ দেওয়া হয়েছে যে এই সমস্ত সম্পদ তোমার সৎ কাজের পুরস্কার। এটিকে গ্রহণ করো এবং সুখী জীবন কাটাও। রামও খোদার শুকরিয়া আদায় করল এবং চোখে জল নিয়ে সেই ভারী থলেটি গ্রহণ করল। সে রাতারাতি খুব ধনী হয়ে গেল। হামজা শান্তিতে প্রাসাদের দিকে ফিরে এলো। সে ভাবল যে সে সত্যের সাথে দানশীলতা করেছে এবং তার জয় নিশ্চিত। ফারিস তার নকল তামার থলে নিয়ে শহরের অন্যদিকে এক বৃদ্ধ সৎ মুচি কালুর কাছে গেল। কালু তার সারা জীবন কঠোর পরিশ্রম করে জীবনযাপন করত এবং সেও কখনো কাউকে ধোঁকা দেয়নি। ফারিস থলেটি কালুর সামনে রেখে দিল। কালু বাবা, ফারিস নরম সুরে বলল, এই সম্পদ আমার তরফ থেকে আপনার সততার পুরস্কার। আপনি এটিকে নিন এবং আপনার বাচ্চাদের জন্য কিছু ভালো করুন। কালু থলেটি নিল। তার কাছে থলেটি হালকা লাগল, কিন্তু সে খোদার শুকরিয়া আদায় করল। যেই ফারিস ফিরে যেতে উদ্যত হল, কালু একটি কুঠার নিল, থলেটিকে ছিঁড়ল এবং তার ভেতর থেকে তামার চকচকে কয়েনগুলো বের করে গুনতে লাগল। কালু জানত যে এটি আসল সোনা নয়, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সন্ধ্যায় হামজা এবং ফারিস প্রাসাদে বাদশাহের সামনে হাজির হল। হামজা আসল সোনাওয়ালা। হামজা গর্বের সাথে এগিয়ে এলো। সে তার গল্প শোনাল যে সে কিভাবে রামুর মতো সৎ লোককে আসল সোনা দিল যাতে সে সততার পুরস্কার পায়। বাদশাহ তাকে প্রশংসা করলেন, কিন্তু শাহজাদি আমনা নীরব রইলেন। ফারিস নকল সোনাওয়ালা। ফারিস জানালো যে সে নকল সোনা কালু মুচিকে দিয়েছে। শাহজাদি একজন সিপাহীকে হুকুম দিলেন যে দুজনের রামু এবং কালুকে দরবারে আনা হোক। রামুর সাক্ষ্য। রামও দরবারে এলো। তার পোশাক এখন ধনীদের মতো ছিল এবং তার মুখে কিছুটা গর্ব ছিল। যখন শাহজাদি জিজ্ঞাসা করলেন যে তার কেমন লাগছে, তখন রামও বলল, শাহজাদি, আমি খুব খুশি, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমার সোনা চুরি না হয়ে যায়। আমি আজ রাতে ঘুমানোর বদলে এটিকে লুকিয়ে রাখার ব্যবস্থা করব। কালুর সাক্ষ্য। যখন মুচি কালু দরবারে এলো, তখন তার পোশাক সেই পুরনোই ছিল, কিন্তু তার চেহারা হাসি খুশি ছিল। শাহজাদি জিজ্ঞাসা করলেন, তোমাকে নকল কয়েন দিয়ে ধোঁকা দেওয়া হয়েছে, তুমি অভিযোগ কেন করনি? কালু হেসে বলল, শাহজাদি, ফারিস আমাকে সম্পদ নয় বরং একটি সৎ উদ্দেশ্য দিয়েছে। সে আমার জন্য নিজের সময় ত্যাগ করেছে এবং এই ধারণা থেকে আমাকে সাহায্য করেছে যে আমি সৎ। তার উদ্দেশ্য সৎ ছিল। কয়েনের কথা যদি বলেন, তবে আমি জানতাম যে সেগুলো নকল, কিন্তু আমি সেই কয়েনগুলোকে খুব ভালোভাবে চকচকে করলাম এবং বাজারে বাচ্চাদের দিয়ে দিলাম। বাচ্চারা সেগুলোকে সুন্দর মনে করে খেলতে শুরু করল এবং আমি এইভাবে অনেক হাসি উপার্জন করলাম। আমি খুব ধনী হয়ে গেছি, কারণ আমার কাছে আজ খুশির উপার্জন আছে। শাহজাদির সিদ্ধান্ত। শাহজাদি আমনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বাদশাহকে বললেন, আব্বাজান, হামজা সম্পদে সততা খুঁজল, কিন্তু ফারিস উদ্দেশ্যে সততা খুঁজল। রামও আসল সোনা পেয়েও লোভ ও ভয়ের শিকার হল, অথচ কালু নকল কয়েন পেয়েও হৃদয়ের ধনী রইল। শাহজাদি ঘোষণা করলেন, ফারিস, তুমি দ্বিতীয় পরীক্ষায় বিজয়ী। তুমি প্রমাণ করেছ যে আসল সততা সোনার ওজনে নয়, বরং উদ্দেশ্যের হালকা নিখুঁততায় লুকিয়ে থাকে। হামজা তার মাথা নিচু করল এবং ফারিসকে বিজয়ী হিসাবে মেনে নিল। এখন শেষ এবং চূড়ান্ত পরীক্ষা বাকি ছিল। তৃতীয় এবং শেষ পরীক্ষাটি ছিল সবচেয়ে কঠিন। এই পরীক্ষাটি শুধু হামজা এবং ফারিসের জন্য ছিল, যারা এখন ময়দানে অবশিষ্ট ছিল। বাদশাহ ঘোষণা করলেন, শেষ পরীক্ষাটি হল হৃদয়ের পরিচয়। শাহজাদি আমনাকে কোনো উপহার পেশ করো। এই উপহার সোনা, রূপা বা হীরার হওয়া চলবে না। এই উপহার এমন হওয়া চাই যা শাহজাদির মন, তার আত্মা এবং তার দেশের জন্য সবচেয়ে বেশি মূল্যবান হয়। যে সবচেয়ে মূল্যবান উপহার আনবে সেই শাহজাদিকে বিয়ে করার অধিকারী হবে। হামজা,
বিচক্ষণ। হামজা ভাবল যে শাহজাদি জ্ঞান ও বুদ্ধিমত্তাকে ভালোবাসেন। আমি বাদশাহকে সেরা বই, দুর্লভ পাণ্ডুলিপি এবং দুনিয়ার বিচক্ষণতায় ভরা জিনিস উপহার দেব। ফারিস, রহস্যময় সৎ হৃদয়। ফারিস এই শেষ পরীক্ষায় খুব গভীর চিন্তায় ডুবে গেল। সে জানত না যে সে কি পেশ করবে। সে প্রাসাদ ছেড়ে আরও একবার সাধারণ মানুষের বস্তিগুলোতে ঘুরতে লাগল। তৃতীয় পরীক্ষার দিন প্রাসাদে একটি বিরাট অনুষ্ঠান অনুষ্ঠিত হল। হামজা এবং ফারিস দুজনেই শেষবারের মতো একে অপরের সামনে ছিল। হামজা, বিচক্ষণ, এগিয়ে এলো এবং সে ৩টি সুন্দর উপহার পেশ করল, যা তার বিচক্ষণতা ও বুদ্ধির গভীরতাকে প্রকাশ করল। ১. দুর্লভ পাণ্ডুলিপি। হামজা একটি খুব পুরনো এবং দুর্লভ বইয়ের পাণ্ডুলিপি পেশ করল, যা আসলে ছিল শাসনের আয়না। তাতে বাদশাহদের জন্য সেরা আইন এবং ন্যায়সঙ্গত শাসন পরিচালনার পদ্ধতি লেখা ছিল। ২. বুদ্ধিমান ঘড়ি। একটি এমন ছোট রূপোর ঘড়ি যা সময়কে তার আসল গতিতে দেখাত, যাতে বাদশাহ এবং শাহজাদি সব সময় মনে রাখেন যে সময় কতটা মূল্যবান। ৩. চাষের কৌশল। কৃষিকাজকে আরও উন্নত করা এবং গরিব কৃষকদের বেশি লাভ দেওয়ার জন্য একটি নতুন এবং সহজ চাষের পদ্ধতি লেখা। হামজা বলল, হে শাহজাদি, আমি জানি যে আপনার মন শুধু সম্পদে নয়, বরং এই দেশের সমৃদ্ধি এবং জনগণের মঙ্গলের দিকে রয়েছে। এই উপহারগুলো আপনার মন, আপনার আত্মা এবং আপনার দেশের জন্য। এগুলোতে শুধু বিচক্ষণতা আছে। বাদশাহ এবং শাহজাদি আমনা দুজনেই হামজার উপহারে খুব মুগ্ধ হলেন এবং প্রাসাদের সব পণ্ডিতেরা হামজার বুদ্ধিমত্তার খুব প্রশংসা করল। এখন সবার চোখ ছিল ফারিসের ওপর, যে একেবারে খালি হাতে দাঁড়িয়েছিল। রহস্যময় ফারিস এগিয়ে এলো। তার হাত খালি ছিল এবং তার চেহারা একেবারে শান্ত ছিল। হে শাহজাদি আমনা, ফারিস নরম সুরে বলতে শুরু করল, আমি আপনার জন্য কোনো মূল্যবান বা দুর্লভ জিনিস আনিনি। আমি হামজার মতো জ্ঞানীর কোনো বই লিখিনি, আর আমি কোনো মূল্যবান ঘড়িও কিনিনি। ফারিস বলল, আমি বস্তিগুলোতে ঘুরেছি। আমি দেখলাম যে আমাদের দেশে অনেক নেকি আছে, কিন্তু একটি জিনিসের অভাব আছে। এরপর ফারিস তার একটি হাত নাড়াল এবং তার সিপাহীকে ইশারা করল। সিপাহী দুটি সাধারণ জিনিস নিয়ে এলো। ১. একটি মাটির প্রদীপ, তেলের বাতি। এই প্রদীপটি একটি গরিব ঘরের জানালা থেকে নেওয়া হয়েছিল, যা রাতে বাইরে অন্ধকারে জ্বলছিল। ২. একটি ছোট শুকনো ফুলের তোড়া। এই তোড়াটি একটি অসুস্থ বাচ্চার ঝুপড়িতে রাখা ছিল, যেখানে শুধু শুকনো ফুল ছিল। দরবারে উপস্থিত সবাই এই উপহারগুলো খুব অদ্ভুত ও সাধারণ মনে করল, বিশেষ করে হামজার অমূল্য উপহারগুলোর তুলনায়। ফারিস ব্যাখ্যা করল, হে শাহজাদি, এই মাটির প্রদীপ মূল্যবান, কারণ এটি সেই ঘরের যেখানে রাতে জ্ঞানের আলো দেওয়া হয়। এই ঘরে এক মা তার বাচ্চাদের লিখতে পড়তে শেখান। এই প্রদীপ দেশের মনের জ্ঞানের আলো জন্য। তারপর সে শুকনো ফুলের তোড়ার দিকে ইশারা করল। আর এই শুকনো ফুলের তোড়া মূল্যবান, কারণ এটি একটি অসুস্থ বাচ্চার ছিল। তার কাছে আর কিছুই ছিল না, কিন্তু যখন আমি তার কাছে এটি চাইলাম, তখন সে খুশি মনে দিয়ে দিল। এটি সেই বাচ্চার খাঁটির হৃদয় এবং কোনো লোভ ছাড়াই ভালোবাসার উপহার। এই উপহার আপনার আত্মার জন্য, এবং আপনার দেশের জন্য আমার উপহার এটি, আমার পুরো জীবন। আমি আপনার দেশের গরিব এবং অসহায় লোকদের সেবায় আমার পুরো জীবন কাটিয়ে দেব, কোনো রাজত্বের লোভ ছাড়াই। এটি আমার অঙ্গীকার। বাদশাহ মালিক আদিল উঠলেন এবং কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। শাহজাদি আমনার চোখে জল ছিল, কিন্তু তিনি হাসছিলেন। বাদশাহ ঘোষণা করলেন, দুজনেই আমার মেয়ের যোগ্য। হামজা, তুমি দুনিয়ার সবচেয়ে বড় বিচক্ষণতা এবং বুদ্ধি এনেছ। আমি তোমাকে আমার প্রধান উজির বানাই, যাতে তুমি তোমার বুদ্ধি দিয়ে দেশের নেতৃত্ব করো। তারপর বাদশাহ ফারিসের দিকে দেখলেন। তার মন ভরে উঠল। আর তুমি, হে ফারিস, তুমি সোনা, রূপা বা বুদ্ধি আনোনি, বরং তুমি ভালোবাসা, ত্যাগ এবং মানবতার সত্য এনেছ। তুমি 3টি কয়েনের গল্পের মতো সবচেয়ে মূল্যবান জিনিসটি বেছে নিয়েছ। বাদশাহ শাহজাদি আমনার দিকে দেখলেন, যিনি সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। হে ফারিস, আমার মেয়ে আমনা তোমার হল। এই প্রদীপ এবং শুকনো ফুলের তোড়া আজ থেকে আমাদের প্রাসাদের সবচেয়ে মূল্যবান জিনিস হবে। ফারিস, যার চেহারায় সবসময় নীরবতা থাকত, প্রথমবার মন থেকে হাসল। সে এখন তার গন্তব্য পেয়ে গিয়েছিল। শাহজাদি সেই মুহূর্তেই এই সত্যিকারের প্রেমিক এবং সেবকের হাত ধরে নিলেন।
বাদশাহ মালিক আদিল সঙ্গে সঙ্গে শাহজাদি আমনা এবং ফারিসের বিয়ের ঘোষণা করে দিলেন। পুরো দিয়ারে খুশহাল এই অনন্য সিদ্ধান্তে খুব খুশি হল। লোকেরা দেখল যে তাদের শাহজাদি সম্পদ বা শক্তির বদলে সত্যিকারের হৃদয়কে বেছে নিয়েছেন। হামজা, যে এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছিল, সবার আগে ফারিসকে আলিঙ্গন করল। সে সত্যিকারের মন থেকে বলল, হে ফারিস, আমি বুদ্ধি আনলাম, তুমি হৃদয় আনলে। সত্যিকারের শাসন বুদ্ধি দিয়ে চলে, কিন্তু সত্যিকারের সুখ সমৃদ্ধি হৃদয় থেকে আসে। তুমি সব সময় তাই বেছে নিয়েছ যা আমি ভাবতেও পারিনি। বিয়ের প্রস্তুতি শুরু হল এবং সারা দেশে আনন্দের ঢেউ বয়ে গেল। বিয়ের একদিন আগে ফারিস শাহজাদি আমনার সাথে একান্তে কথা বলার অনুমতি চাইল। হে আমার ভবিষ্যতের রানী, ফারিস বলল, আমি আপনার কাছ থেকে সত্য লুকিয়েছি, যার জন্য আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি সেই নই যা আমি আপনার সামনে প্রকাশ করেছি। শাহজাদি আমনা শান্তভাবে হেসে বললেন, আমি জানি হে আমার শাহজাদা। ফারিস অবাক হল। সে জিজ্ঞাসা করল, আপনি কি জানেন? শাহজাদি বললেন, আমি আপনাকে সেই দিনই চিনতে পেরেছিলাম যখন আপনি আমার সাথে আপনার পরিচয় করিয়েছিলেন। আপনার চোখে নীরবতা ছিল, কিন্তু আপনার চেহারায় ভয় একেবারেই ছিল না। আমি এটাও জানি যে আপনি কোনো সাধারণ বিদেশী নন। ফারিস মাথা নত করল এবং সব সত্য বলল। আমার আসল নাম শাহজাদা খসরু। আমি উত্তর সীমান্তে অবস্থিত একটি খুব ছোট কিন্তু গরিব দেশের একমাত্র উত্তরাধিকারী। আমাদের দেশে না সোনা আছে না রূপা। আমার শ্রদ্ধেয় বাবা মারা গেছেন এবং আমাদের প্রজা দুঃখী। আমি ধনীদের পোশাক খুলে ফেলেছিলাম যাতে আপনি আমার দেশের সম্পদ দিয়ে নয়, বরং আমার উদ্দেশ্য দিয়ে ভালোবাসেন। আমি জানতে চেয়েছিলাম যে আপনি এমন একজন মানুষকে গ্রহণ করবেন কিনা যিনি শুধু সেবা করতে জানেন, রাজত্ব নয়। শাহজাদি আমনা খুল করে হাসলেন। আপনার কি মনে হয় যে আমার দুনিয়ার সম্পদ দরকার ছিল? যদি আমার সম্পদ দরকার হতো তবে আমি আগেই ধনী শাহজাদাদের মধ্যে থেকে কাউকে বেছে নিতাম। শাহজাদি ফারিসের হাত ধরলেন এবং বললেন, আপনি 3টি পরীক্ষায় পাশ করেছেন, কারণ আপনি প্রতিবার দেওয়ার জিনিসকে নেওয়ার চেয়ে প্রাধান্য দিয়েছেন। আপনার হৃদয় খাঁটি এবং আমার জন্য। আমার দেশের ভবিষ্যৎ আমার স্বামীর রাজত্বের সম্পদে নয়, বরং তার চরিত্রে লুকিয়ে আছে। শাহজাদি আমনা এবং শাহজাদা খসরু ফারিসের বিয়ে হয়ে গেল। ফারিস তার জীবনের সেই প্রতিশ্রুতি পূর্ণ করল যা সে 3য় পরীক্ষায় করেছিল। সে সবার আগে প্রধানমন্ত্রী হামজার সাহায্যে নিজের গরিব দেশ, উত্তর সীমান্ত এবং শ্বশুরমশায়ের দেশ দিয়ারে খুশালের মধ্যে শান্তির একটি এমন চুক্তি করল যা দুটো দেশেরই উপকার করল। ফারিস বাদশাহ হল না, বরং সে দেশের সেবক নামে পরিচিত হল। সে তার স্ত্রী শাহজাদি আমনার সাথে মিলে দারিদ্র্য, ক্ষুধা এবং অজ্ঞতা কম জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। সে তার আসল দেশের দারিদ্র্যকে লুকিয়ে রাখল না, বরং তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করল। এই গল্পটি দিয়ারে খুশালের লোকদের চিরকালের জন্য এই শিক্ষা দিল যে প্রকৃত রাজত্ব সম্পদ এবং সোনার দেয়াল দিয়ে হয় না। সত্যিকারের রাজত্ব, সত্যিকারের ভালোবাসা এবং সমৃদ্ধি সব সময় খাঁটি হৃদয়, নিঃস্বার্থ সেবা এবং মানবিক সহানুভূতি থেকে আসে। ঠিক সেইভাবে যেমন ফারিস একটি মাটির প্রদীপ এবং শুকনো ফুলের তোড়া দিয়ে পুরো সাম্রাজ্যের মন জয় করে নিল। এখানেই আমাদের আজকের গল্প শেষ হল। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের সুরায়া ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না, যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন। আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।